Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman. Dear students, daily current affairs এর আজ 27th of July 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। তো অবশ্যই সকলে যারা পর্বটিতে যুক্ত হয়েছে, বিগত কয়েকদিন ধরে অনেক ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনাগুলোর উপর থেকে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব। সবথেকে বড় ঘটনা যেটা নিয়ে আমরা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সেই দেখব। অ্যান্ড অবশ্যই যারা পর্বটিতে এখনও লাইক করোনি, লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ মাস্ট সকলে ডাউনলোড করে ফেলো অ্যান্ড অবশ্যই সকলে এই পর্বটিকেও কিন্তু শেয়ার করো। প্রথম কোশ্চেন্স, সবথেকে এই সপ্তাহের বড় নিউজ, ধর্মেন্দ্র প্রধান যিনি আমাদের ভারতবর্ষের আগের শিক্ষামন্ত্রী ছিল এবং বিগত কয়েকদিন ধরে প্রোটেস্ট হওয়ার পরে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগের পর 2026 সালের জুলাই মাসে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল বা করা হয়েছে সম্প্রতিকালে? প্রহ্লাদ যোশী, বসবরাজ বোম্বাই, জুয়াল ওরাম এবং জয়ন্ত সিং এর নাম আমরা দেখতে পাচ্ছি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে সম্প্রতিকালে আমাদের ভারতবর্ষের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন প্রহ্লাদ যোশী। Union Minister Prahlad Joshi appointed as Education Minister following resignation of Dharmendra Pradhan. And প্রহ্লাদ যোশী ইনি অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের অলরেডি একটা কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বে আছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন। অ্যান্ড প্রহ্লাদ যোশী ক্রেতা, সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং নব ও পুনর্নবীকরণযোগ্য যে শক্তি, ইটস মিন যে রিনিউয়েবল এনার্জি এবং ফ্রেশ এনার্জির যে মন্ত্রিত্ব আছে সেই বিষয়ক মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করছেন। এর আগেই তিনি কিন্তু কয়লা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অ্যান্ড অবশ্যই এর পরবর্তী প্রশ্ন, দেখো সম্প্রতিকালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং তার অধীনে বিভিন্ন পদে কিন্তু ছাঁটাই বাছাই হয়েছে। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ, ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হলেন নরেশ পাল গাঙ্গওয়ার। এডুকেশন মিনিস্ট্রি রিশাফেল, মানে শিক্ষা মন্ত্রক সম্প্রতিকালে পুনর্গঠন, রিশাফেল করা হচ্ছে। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, এখানে নরেশ পাল গাঙ্গওয়ার নেমড হায়ার এডুকেশন সেক্রেটারি বিনীত যোশী মুভড। তো বিনীত যোশী এর আগে ছিলেন, বিনীত যোশীকে সম্প্রতিকালে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই পদ থেকে, অ্যান্ড নরেশ পাল গাঙ্গওয়ারকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, 23তম কমনওয়েলথ গেমস কোন শহরে শুরু হয়েছে? কমনওয়েলথ গেমস, এই গেমসটা কমনওয়েলথভুক্ত দেশগুলো এবং তাদের দ্বারা আমন্ত্রিত দেশ দ্বারা আয়োজিত হয়ে থাকে। এই কমনওয়েলথ গেমস আমাদের ভারতেও হয়েছিল 2010 সালে। কমনওয়েলথ গেমসের যদি সূচনার কথা বলি, কমনওয়েলথ গেমসের সূচনা হয়েছিল 1930 সালে এবং প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল কানাডার হ্যামিল্টন শহরে, অর্থাৎ কানাডা হচ্ছে এর প্রথম আয়োজক ছিল। প্রতি 4 বছর অন্তর এই গেমসটা অনুষ্ঠিত হয়ে থাকে। কমনওয়েলথ গেমস এর 23তম সংস্করণ 2026 সালে এটা শুরু হয়েছে সম্প্রতিকালে গ্লাসগো বলে একটি শহরে। দ্য 23rd কমনওয়েলথ গেমস বিগ্যান ইন গ্লাসগো। গ্লাসগোটি হচ্ছে স্কটল্যান্ডের একটি শহর। এখানে ভারতীয় ক্রীড়াবিদরাও অনেকে অংশগ্রহণ করেছেন। India opened its medal tally at the 2026 Commonwealth Games in Glasgow after Chandu Kumar clinched the bronze medal in the men's heavyweight para powerlifting final earlier this morning. দিস মর্নিং বললে কয়েকদিন আগের কথা বলা হচ্ছে। সো আমাদের ভারতবর্ষের একজন প্যারা অ্যাথলিট মানে বুঝতে পারছো, যারা ডিসেবল হয়ে থাকে তারা প্যারা অ্যাথলিট খেলতে পারে। তো প্যারা অ্যাথলিট যার নাম হচ্ছে ঝান্দু কুমার, অ্যান্ড ঝান্দু কুমার সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়া 2026 সালে যে কমনওয়েলথ গেমস হচ্ছে সেখানে তিনি একটা ব্রোঞ্জ মেডেল জিতেছেন পুরুষদের হেভি ওয়েট প্যারা পাওয়ার লিফটিং বলে একটি ইভেন্টে। অ্যান্ড তিনি বা তার এই ব্রোঞ্জ মেডেলের দ্বারাই কিন্তু ভারত এই কমনওয়েলথ গেমসের পদক তালিকা
খুলেছে, মানে ভারতের প্রথম পদক এটা এই কমনওয়েলথ গেমসে তার দ্বারাই এসেছে। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোনটি তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ কার্যকারী জলবায়ু সহনশীল গ্রাম বা ক্লাইমেট রেজিলিয়েন্ট ভিলেজ হিসাবে গড়ে উঠেছে? সাম্প্রতিককালে সঠিক উত্তর হবে এই প্রশ্নটির মাদুরাই। সরি, মাদুরাই নয়, মাফ করবে, কিল্লাই, এটা ভুল আছে, কিল্লাই। কিল্লাই বিকামস তামিলনাড়ু's ফার্স্ট ফুললি অপারেশনাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ভিলেজ, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার হবে, এটা একটু ভুল মার্ক পড়ে গেছে। এরপরের প্রশ্ন 5, ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গেলস জিতে প্রথম ভারতীয় হিসাবে কে ইতিহাস সৃষ্টি করেছেন? সঠিক উত্তর হচ্ছে অনাহাত সিং, এটা ভুল আছে, এটা হচ্ছে অনাহাত সিং হবে, অপশন এ রাইট অ্যান্সার, এটা ভুল আছে। দেখো, অনাহত সিং বিকেমস ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার টু এন্টার ফাইনাল অফ ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। জুনিয়র স্কোয়াশ বলে যে চ্যাম্পিয়নশিপ খেলা আছে, স্কোয়াশ হচ্ছে একটা খেলার নাম। সো স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ যে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, তার ফাইনালে ওঠা প্রথম মহিলা প্লেয়ার তিনি হয়েছেন। অ্যান্ড অনাহত সিং ক্রিয়েটস হিস্ট্রি বাই বিকামিং ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গার্লস সিঙ্গেলস ফাইনাল অফ ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। তো প্রথম ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের সিঙ্গেল জিতেছেন কে? অনাহত সিং জিতেছেন এবং ইতিহাস গড়েছেন। এরপরের প্রশ্ন 6, সম্প্রতি ইনফোসিসের নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? ইনফোসিস হচ্ছে একটি গ্লোবাল, আমরা যদি দেখি, সফটওয়্যার কোম্পানি, অ্যান্ড এরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বিষয়ক কাজ করে থাকে। অ্যান্ড এই ইনফোসিস যে কোম্পানিটা আছে, ইনফোসিসের সম্প্রতিকালে নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে আশিস কুমার দাসকে। দেখো, টেক কোম্পানি ইনফোসিস বোর্ড অ্যাপয়েন্টস আশিস কুমার দাস অ্যাজ সিইও ডেজিগনেটেড। তো সম্প্রতি তার নাম ঘোষণা করা হয়েছে এবং নিযুক্ত করা হয়েছে আশিস কুমার দাসকে ইনফোসিসের। এর আগেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম, ইনফোসিস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার্লোস আলকারাসকে নিযুক্ত করেছিল কয়েকদিন আগে। 24শে জুলাই তারিখে প্রতি বছর জাতীয়ভাবে কোন বিশেষ দিবসটি উদযাপিত হয়? প্রতি বছর জাতীয়ভাবে আমরা আয়কর দিবস পালন করে থাকি 24শে জুলাই। ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 24th জুলাই। সম্প্রতিকে আন্তর্জাতিক দাবা সংস্থা, যেটি হচ্ছে ফিদে, এর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাইট অ্যান্সার, বিশ্বনাথ আনন্দ ভারতবর্ষের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার তিনি ছিলেন। এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, যা পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল, সেটারও প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ টেক্স চার্জ অ্যাজ ফিদে ইন্টারিম প্রেসিডেন্ট। ফিদে স্ট্যান্ডস ফর ফেডারেশন ইন্টারন্যাশনালে দেশ এক্সচেঞ্জ। হ্যাঁ, ইটস মিন, এটা একটা ফ্রেঞ্চ শব্দ, হুইচ ট্রান্সলেট টু দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অর ওয়ার্ল্ড চেস ফেডারেশন ইন ইংলিশ। ইংরেজিতে এটাকে আমরা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ওয়ার্ল্ড চেস ফেডারেশন বলতে পারি। ফাউন্ডেড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1924 1924 সালে ইন প্যারিস, ফ্রান্স। হেডকোয়ার্টার অবস্থিত লুজান, সুইজারল্যান্ডের, সেখানে এর হেডকোয়ার্টার অবস্থিত আছে। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সম্প্রতি কোন দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইলের সফল প্রথম উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে?
রাইট অ্যান্সার কুশ। DRDO successfully conducts a maiden flight test of long range surface to air missile kusha. 10th question, 2026 সালে কে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? সঠিক উত্তর অজিত দেওয়াল। অজিত দেওয়ালকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ NSA পদে তিনি আছেন, জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা। অজিত দোভাল সিলেক্টেড ফর লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড। এরপরে কোশ্চেন 11, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে নীতি আয়োগের সিইও হিসাবে নিযুক্ত করেছেন? নীতি আয়োগের এর আগে সিইও ছিলেন বিভিআর সুব্রমণ্যম, তিনি পদত্যাগ করার পরে তার জায়গাতে একজনকে ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছিল, যার নাম হচ্ছে নিধি ছিব্বার। অ্যান্ড সম্প্রতিকালে কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছেন অনুরাগ জৈনকে। সেন্টার অ্যাপয়েন্টস আইএএস অফিসার অনুরাগ জৈন অ্যাজ নীতি আয়োগ সিইও। আর নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান পদে এবং চেয়ারম্যান পদে কে আছে এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে কোশ্চেন 12, জুলাই 2026 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন স্থানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন? সম্প্রতি দ্রৌপদী মুর্মু তিনি পূর্ব ইউরোপের ভিজিটে আছেন, যেখানে তিনি বেশ কয়েকটা দেশ লাইক মালডোভা অ্যান্ড ম্যাসিডোনিয়া, রোমানিয়া এক্সেট্রা দেশ তিনি ভিজিট করছেন। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতিকালে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন উত্তর ম্যাসিডোনিয়াতে। দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আনভেল বাস্ট অফ মহাত্মা গান্ধী ইন নর্থ ম্যাসিডোনিয়া ক্যাপিটাল। নর্থ ম্যাসিডোনিয়ার ক্যাপিটাল হচ্ছে স্কপজে। এদের রাজধানীর নাম কি? স্কপজে। এই ছিল আজকের আমাদের 12টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেখে নিই। TWS একাডেমি অ্যাপ আবারও একবার রিমাইন্ড করিয়ে দিই, ডাউনলোড করো এবং আমাদের ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাও আজই, কারণ আজ তোমরা যদি যুক্ত হও তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেক দ্রুত শুরু হবে এবং তোমরা খুব দ্রুত কিন্তু সিলেবাস শেষ করতে পারবে। তার জন্য তোমরা আজই যুক্ত হও এবং অবশ্যই এখানে তোমরা স্পেশাল অফার সবসময় পেয়ে থাকো, তো স্পেশাল অফারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করো দ্রুত যুক্ত হওয়ার সাথে সাথে। চলো, আমাদের আজকের প্রথম প্রশ্ন, ছাড়পত্র কাব্যগ্রন্থ কে লিখেছিলেন? ছাড়পত্র বলে বিখ্যাত এই কাব্যগ্রন্থের লেখক সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, জানো এখানে আমরা জসিমউদ্দিনকে দেখছি, জসিমউদ্দিন হচ্ছে পল্লী কবি, পল্লী কবি নামে পরিচিত। আচ্ছা, তারপরে এখানে তোমরা জীবনানন্দ দাশকে পাচ্ছ। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি। নেক্সট কোশ্চেন 2, সাধারণ গয়টার বা গলগণ্ড হওয়ার প্রধান কারণ কি? গয়টার হলে কি হয়, গলার এই যে দুই পাশ, বিশেষ করে থাইরয়েড গ্রন্থি যেটা থাকে ট্রকিয়ার দুই পাশে, সেই থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে ফুলে যায়। অ্যান্ড এটা কিসের কারণে হয়? আয়োডিনের অভাবে, ভিটামিনের অভাবে, অতিরিক্ত প্রোটিন খাওয়া, নাকি ক্যালসিয়ামের অভাবে? কমেন্ট করে জানিয়ে ফেলো। সাধারণত গলগণ্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা LIC কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? LIC, ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা LIC। LIC এই বীমা কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অ্যান্ড এটা একটা জাতীয়করণকৃত তোমার বীমা কোম্পানি। অ্যান্ড LIC বলে যে বীমা কোম্পানিটা, এটা স্থাপিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে
1961 সাল পর্যন্ত এবং এটা স্থাপিত হয়েছিল 1956-তে। অ্যান্ড এলআইসির সদর দপ্তর অবস্থিত আছে কোথায়? মাই ডিয়ার স্টুডেন্টস, এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে, জেনে রাখতে হবে। এরপরে কোশ্চেন্স 4, সাল রিলেটেড একটা প্রশ্ন ইতিহাসে, কত খ্রিস্টাব্দে শকাব্দ চালু হয়? চলো উত্তর করে ফেলো। শকাব্দ চালু হয় 78 অর্থাৎ 78 খ্রিস্টাব্দে। এটি শকাব্দ বলে যে অব্দ, এটাকে কনিষ্কাব্দ আমরা অনেক জায়গাতে বলতে শুনবো। এটা কারণ কুষাণ শাসক, কুষাণ বলে একটা বংশ ছিল, সেই কুষাণ বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক কনিষ্ক। তো কুষাণ শাসক কনিষ্ক যে বছরে সিংহাসনে বসে, পরীক্ষায় এটাতে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে, হ্যাঁ, যে তিনি সিংহাসন কবে বসেন। তিনি সিংহাসনে বসেছিলেন 78 খ্রিস্টাব্দে এবং সেই বছরটাকে আমরা পালন করে থাকি শকাব্দের সূচনা বছর হিসাবে। পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী নাট্য রূপ কোনটি? থিয়েটার বা নাটক টাইপের কোনটি? যাত্রা, কথাকলি, তামাশা এবং ভাওয়াইয়া। দেখো কথাকলি তো এখানে হবে না, কথাকলি হচ্ছে কোথাকার? কথাকলি হচ্ছে কেরল রাজ্যের বা কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, তাই তো। আর তামাশা হচ্ছে মহারাষ্ট্রের একটি থিয়েটারের মধ্যে পড়ে, মহারাষ্ট্র। আচ্ছা, এখানে যাত্রা উত্তর হবে, যাত্রাটা পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের। এখানে দেখো ভাওয়াইয়া, এটা প্রথমত এটা ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গে বিখ্যাত একটি লোকসঙ্গীত। আমরা আগেও কিন্তু আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে যে সম্প্রতিকালে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভাওয়াইয়ার ইতিবিব্রত বলে একটি বই উন্মোচন করেছিলেন। ভাওয়াইয়া আমাদের উত্তরবঙ্গের একটি লোকসঙ্গীতের উদাহরণ, যেটা কোচবিহার বা ওই অঞ্চলে বিখ্যাত, কোচবিহার জলপাইগুড়ি অঞ্চলে। এরপরে 6 নম্বর প্রশ্ন, খুবই চাহিদা এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতে কার আমলে প্রথম রেলপথ চালু হয়? ভারতবর্ষের প্রথম রেলপথ চালু হয়েছিল লর্ড ডালহাউসির সময়ে। কত সালে? 1853 সালে। কোন স্থানে বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, স্থান কি কি ছিল? বোম্বে থেকে থানের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল ভারতবর্ষের লর্ড ডালহাউসির সময়ে। প্রশ্ন 7, মধ্যপ্রদেশের ভাগোরিয়া উৎসব কোন উপজাতির সাথে যুক্ত? দেখো প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, এটা ভাগোরিয়া উৎসব কোন উপজাতির সাথে সম্পর্কিত? মধ্যপ্রদেশের ভাগোরিয়া উৎসব সম্পর্কিত ভিল উপজাতির সাথে। দেখো এখানে উত্তর অন্যভাবেও করা যায়, কারণ এখানে বলে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের। দেখো খাসি, নাগা অথবা মনপা ট্রাইব এগুলো সব নর্থ ইস্টের। মনপা তো অরুণাচল প্রদেশ অঞ্চলে আমরা দেখতে পাবো, হ্যাঁ। আর নাগাল্যান্ড অঞ্চল এবং মিজোরাম বা ওই অঞ্চল এ আমরা দেখতে পাবো নাগা উপজাতি। মণিপুরেও দেখা যায় নাগাদের। অ্যান্ড খাসি উপজাতি অবভিয়াসলি মেঘালয়ের একটা উপজাতির উদাহরণ। সেগুলো সবই নর্থ ইস্টের। আর মধ্যপ্রদেশ তো আমাদের মধ্য ভারতে আছে, তাহলে ভিল, গোল্ড এই ধরনের উপজাতিগুলো মধ্য ভারতে বাস করে, যার মধ্যে ভিল একটি উপজাতি। তাহলে এইভাবেও আমরা কিন্তু বার করতে পারি। ভারতের প্রথম সংরক্ষিত বন কোনটি? প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া আমাদের ভারতবর্ষের প্রথম কোনটি ছিল?
ভারতবর্ষের প্রথম প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া ছিল সাতপুরা জাতীয় উদ্যান। দেখো অনেকে জিম করবেট করবে, বাট জিম করবেট হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান আলাদা, সংরক্ষিত বন কিন্তু আলাদা। ভারতের প্রথম সংরক্ষিত বন অঞ্চল হচ্ছে সাতপুরা জাতীয় উদ্যান। এরপরে টেনিস খেলায় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কয়টি? সঠিক উত্তর কি হবে বলো? আমি এখানে লিখে দিলাম, চারটে হয়। তাহলে এখানে চার উত্তর হবে, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন ওপেন। চারটে টুর্নামেন্টকে আমরা গ্র্যান্ড স্ল্যাম বলি। গামা রশ্মি কে আবিষ্কার করেন? সব থেকে শক্তিশালী রশ্মির মধ্যে পড়ে গামা রশ্মি। এই যে গামা রশ্মি, এর ভেদন ক্ষমতা অনেক বেশি। গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার, পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করেন। আজকের একটা বাড়ির কাজ দিয়ে রাখবো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর সকলে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বাই।